আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এনসিপি যুবদলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাজবাড়ীতে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই দিনে বিক্ষোভ সমাবেশ করবে যুবদল। দুই রাজনৈতিক দলের সভা সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য মাঠে রয়েছে র্যাব ও সেনাবাহিনী। জানা গেছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পথসভা করবে এনসিপি। সেখানে বর্তমান মঞ্চ তৈরির কাজ চলছে। বিকেলের দিকে পথসভাটি অনুষ্ঠিত হবে। এতে যোগ দিবেন দলটির কেন্দ্রীয় নেতারা। জানাবো, সিরিয়ার 160টি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক হামলা। এবার নতুন করে সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্টের প্রসাদ ভবনেও হামলা চালানো হয়েছে। অবস্থায় মধ্যপ্রাচ্যে আবার নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে। পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সিরিয়ায় নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নির্দেশের পরই ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সিরিয়ায় নিরীহ মানুষদের উপর এবং সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে। এরপর জানাবো, সিরিয়ায় সংঘর্ষে নিহত 350 ছাড়ালো। সিরিয়ার দক্ষিণে সুবাইদা প্রদেশে গত রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা 350 জন ছাড়িয়ে গেছে। অবস্থায় সেখানে প্রায় 55 জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এদিকে ইসরায়েলের 3 লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুতি যোদ্ধারা। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের 3টি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। আজ এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে হুতি যোদ্ধারা। খবর মেহের নিউজ এজেন্সির। এদিকে গাজা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দীর্ঘদিন পর গাজা নিয়ে সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আজ এক ঘোষণায় তিনি গাজা নিয়ে এই সুখবর দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এনসিপি যুবদলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাজবাড়ীতে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই দিনে বিক্ষোভ সমাবেশ করবে যুবদল। দুই রাজনৈতিক দলের সভা সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য মাঠে রয়েছে র্যাব ও সেনাবাহিনী। জানা গেছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পথসভা করবে এনসিপি। সেখানে বর্তমান মঞ্চ তৈরির কাজ চলছে। বিকেলের দিকে পথসভাটি অনুষ্ঠিত হবে। এতে যোগ দিবেন দলটির কেন্দ্রীয় নেতারা। তবে সেখানে গোপালগঞ্জের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে কারণে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যথেষ্ট সক্রিয় অবস্থায় রয়েছে, যেন কোনোভাবেই রাজনৈতিক দল দুটির মধ্যে কোনো দ্বন্দ্ব না হয়। গতকাল যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করেছে, এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে কারণে প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা সক্রিয়ভাবে কাজ করছি, যাতে করে এনসিপি এবং যুবদলের নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে। অবস্থায় পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়াও গোপালগঞ্জে 14 জন
সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা গতকালকের সংঘর্ষের ঘটনায় সরাসরি অভিযুক্ত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী রাতভর ব্যাপক আকারে অভিযান চালিয়ে সব সন্ত্রাসীদেরকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তাদেরকে এখন গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এবার থেরাপির ব্যবস্থা করছে প্রশাসন। সিরিয়া ১৬০টি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক হামলা। সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ১৪ জুলাই থেকে বুধবার ১৬ জুলাই সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সোয়াইদা এবং এর আশপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত ১৬০টি আঘাত এনেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ খবর জেরুজালেম পোস্টের। এছাড়াও আইডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশ বোমাবর্ষণ করেছে। এই হামলায় কয়েক ডজন ও তার বেশি সিরিয়ার সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ইহুদিবাদী ইসরায়েলের আইডিএফ সূত্র থেকে তারা জানিয়েছে তারা সিরিয়ার সেনাবাহিনীকে সোয়াইদা থেকে সরাতে এবং সিরীয় দ্রুজদের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল সাবেতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বুধবার এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলাকে সতর্কতামূলক হামলা বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দামেস্কে ইসরায়েলি হামলার মুহূর্তগুলো দেখানো হয়েছে এবং যেখান থেকে ধোঁয়া উঠছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার ভিডিও প্রকাশ করেছে। সানা আরও জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ পশ্চিম অঞ্চল প্রদেশ দারা এবং রাজধানী দামেস্কের কাতানা শহরে বেশ কয়েকটি বিমান হামলা চালায়। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েল ক্যাটসের হুমকির পরপর এই বিমান হামলা চালিয়েছে ইহুদিরা। সিরিয়ার সংঘর্ষে নিহত ৩৫০ ছাড়ালো। সিরিয়ার দক্ষিণে সুবাইদা প্রদেশে গত রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৩৫০ জন ছাড়িয়েছে। রাজধানী দামেস্ক থেকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে নিহতের সংখ্যা ৩০০ বলে জানানো হয়েছিল। সংস্থাটি জানিয়েছে রোববার থেকে শুরু হয় এই সংঘর্ষে এখন পর্যন্ত দ্রুজ সম্প্রদায়ের জন্য ৭৯ জন সশস্ত্র ব্যক্তি এবং ৫৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা। এছাড়াও সংঘর্ষে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮৯ সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধা প্রাণ হারিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি আরও জানিয়েছে সুবাইদায় নিহতদের মধ্যে একজন মিডিয়া কর্মীও রয়েছে। তার নাম হাসান আল জাবি। সিরিয়ান সাংবাদিক ইউনিয়নের এক বিবৃতিতে জানিয়েছে পেশাগত দায়িত্ব পালনের সময় অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে তার মৃত্যু হয়। তবে আল জাবি কোনো সংবাদ মাধ্যমে কাজ করতেন তা এখনও উল্লেখ করা হয়নি। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের এক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার ভেতরে তাদের নিজস্ব তথ্যসূত্রের উপর নির্ভর করে কাজ করে। এদিকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সিরিয়ায় এখনও বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদীরা। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্দেশে সিরিয়ায় নতুন করে যুদ্ধ শুরু করেছে ইহুদিবাদীরা। ইসরায়েলের ৩ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হুতির। ইসরায়েলের ৩টি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে হুতি যোদ্ধারা। খবর মেহের নিউজের। লক্ষ্যবস্তুগুলো হলো ইসরায়েলের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন, নেঘেব মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক স্থাপনা এবং অধিকৃত ইলাতে ইসরায়েলি সরকারের একমাত্র লোহিত সাগর বন্দর।
হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, প্রথমে অভিযানে বিমানবন্দরে জুলফিকর ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি আর বলেন, এই হামলার ফলে সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়, যার ফলে ইসরায়েলি সরকারে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী অভিযানে বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং সমুদ্রবন্দরে 4টি সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। তিনি আর বলেছেন, গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তার সামরিক অভিযান সম্প্রসারণ করতে দ্বিধা করে না। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সংহতি অভিযানের অংশ হিসেবে যোদ্ধাদের আরোপিত নৌ অবরোধের ফলে ক্রমবর্ধমান ঋণ সংকটের কারণে ইসরায়েল ইলাত বন্দরটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পরে এই হামলার খবর এলো। কর্মকর্তারা স্বীকার করেছেন, দীর্ঘস্থায়ী অবরোধে বিমানবন্দরে কার্যকলাপকে কার্যকরভাবে বিকল করে দিয়েছে, যা একসঙ্গে শাসনের সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল।